অবাধ্য আবদার পর্ব 16 লিখেছেন তাসনুভা রহমান মায়া। সকাল ঠিক 9টা। মৃদু আলো এসে পড়ছে জানালার পাশ দিয়ে। ঈশান তার চোখ ধীরে ধীরে খুলে যায়। সে চারপাশে তাকায়। ঘরটা চেনা নয়, সব কিছুই অচেনা অজানা। পাশে ঘুমাচ্ছে আমিশা। ঈশান্তা একটু নড়ে উঠে বসে, চোখ কুঁচকে দেখে আমিশার দিকে। ঈশান্তা ঘুম জড়ানো গলায় ধীরে বলে, এই আমিশা, ওঠ, শুনছিস? আমিশা ধীরে চোখ মেলে, বিরক্ত ভঙ্গিতে উঠে বসে। আমিশা ঘুম ঘুম কণ্ঠে বলে, কি হইছে শান্তির মা, সকাল সকাল ডাকছিস কেন? ঈশান্তা চারপাশে তাকিয়ে বলে, এটা কোথায়? এটা কার রুম? আমি এখানে কিভাবে এলাম? আর সবাই কোথায়? আমিশা চোখ মুছে একটু হাসে, তারপর কপাল ঠুকে নিজের হাতে। ওহ গড, কাল রাতে সার্কাস করে এখন কিছুই মনে নেই তোর? কি কাণ্ডই না করছিলি তুই? ঈশান্তা চোখ কুঁচকে বলে, কি সার্কাস? কি বলছিস এসব? ঠিকঠাক করে বল প্লিজ। আমিশা একটু গম্ভীর হয়ে বলে, এবং সবটা শুনে ঈশান্তা মাথায় হাত দিয়ে বসে পড়ে। ঈশান্তা বিস্ময়ে ফিসফিসিয়ে বলে, কি বাজে বকছিস তুই? আমি এসব করেছি? আমি কেন এমন করতে যাব? পাগল হয়ে গেছিস নাকি? আমিশা একটু কাঁধ ঝাঁকিয়ে বলে, আমি না, তুই পাগল হয়েছিলি গতকাল রাতে, আর সেই পাগলামির ফলেই আজ তুই আমার ভাবি। ভাবি কথাটা কানে যেতেই ঈশান্তা চমকে ওঠে। ওর চোখ বড় হয়ে যায়, দম আটকে আসার মতো অনুভূতি হয় ওর ভেতরে। ঈশান্তা দ্রুত আতঙ্কিত গলায় বলে, আরাধ্য ভাই, উনি কিছু বলেনি? মানে আমি যা বলেছি, যা করেছি, তারপরও উনি কেন বিয়ে করলেন আমায়? আমিশা এবার চোখ বন্ধ করে বলে, আমি কি করে বলবো ভাইয়া কেন বিয়ে করলো? তুই নিজে গিয়ে তোর বরকে জিজ্ঞাসা কর। এই বলে আমিশা আবার বিছানায় শুয়ে পড়ে, পিঠ ঘুরিয়ে নেয়। ঈশান্তা বসে থাকে চুপচাপ, চোখে বিস্ময়, মুখে প্রশ্ন। ওর ভেতরটা যেন এলোমেলো হয়ে গেছে। সব কথা ভাবতে ভাবতেই মনে মনে বলে, এইসব সত্যি? আমি কি করলাম আসলে? আরাধ্য ভাই, উনি কেন চুপ ছিলেন? উনি কেন বিয়ে করলেন আমাকে? না, আমার ওর সাথে কথা বলা দরকার, সব জানতে হবে, সব। ঈশান্তা চুপচাপ দাঁড়িয়ে আছে আরাধ্যর রুমের সামনে। ওর বুকের ভেতর ধকধক করছে। হাতটা হঠাৎ করে দরজার উপর উঠে আবার থেমে যায়। ভেতরে তো ঢুকতে হবে, কথা বলতে হবে। ওর কি বলার অধিকার আছে এখন? মনে মনে ভাবছে, আমি কি ভুল করলাম? নাকি ওই? না, জানতে তো হবে। আমি মুখোমুখি হব, যাই হোক না কেন। সব দ্বিধা কাটিয়ে ঈশান্তা ধীরে ধীরে হাত রাখে দরজার উপর। দরজা লক করা ছিল না। হাত রাখতেই সেটা শব্দহীনভাবে খুলে যায়। ও ভেতরে তাকিয়ে দেখে আরাধ্য রেডি হচ্ছে। সাদা হাফ স্লিভ শার্ট, টাইট ফিটেড ডিপ ব্লু জিন্স, উপরে ডেনিম জ্যাকেট, হাতে রিস্ট ওয়াচ পরেছে, আর মুখের দিকে স্নিগ্ধ অথচ কঠিন এক অভিব্যক্তি। ওর চুলগুলো একটু এলোমেলো, কিন্তু স্টাইলিশ। ঠোঁটের কোণে হালকা একটা ক্লান্তি, চোখে গাঢ় গুমহীনতার ছাপ। তবু যেন ওর পুরো অস্তিত্ব থেকে ছড়িয়ে পড়ছে একটা তীব্র আকর্ষণ।
নির্দয় আত্মবিশ্বাস। ঈশান্তা ওকে দেখেই থমকে যায়। ওর দৃষ্টি আটকে যায় আরাধ্যর উপর। মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। মনে হয় যেন পুরো পৃথিবী থেমে গেছে এই মুহূর্তে। সব শব্দ নিঃশেষ হয়ে গেছে। আর তখনই হঠাৎ আরাধ্য গম্ভীর কণ্ঠে বলে, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছিস কেন? ঈশান্তা কেঁপে ওঠে, ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। আরাধ্য আরও কড়া গলায় বলে, কি চাই? এখানে কেন এসেছিস? ঈশান্তা কথা খুঁজে পায় না। ভয় আর সংকোচে গলা শুকিয়ে গেছে ওর। আরাধ্য আবার বলে, চুপ করে আছিস কেন? স্পিক আপ। ঈশান্তা শুকনো ঢুকিলে বলে, আপনার সাথে কথা ছিল। আরাধ্য ছোট করে বলল, বল। ঈশান্তার গলা কাঁপছে। কাল রাতে কি হয়েছিল? আরাধ্য ঠান্ডা কণ্ঠে বলে, আশা করি আমিষার কাছ থেকে সব শুনেছিস। ঈশান্তা সাহস সঞ্চয় করে বলে, আমাকে বিয়ে করেছেন কেন? এই প্রশ্নে আরাধ্যর হাত থেমে যায়। ও ধীরে ধীরে ঈশান্তার দিকে তাকায়। দুজনের চোখাচোখি হয়। এক মুহূর্ত তীব্র টান টান, এক মুহূর্ত। ঈশান্তা চোখ নামিয়ে নেয়। আরাধ্য ঠান্ডা স্বরে বলে, কোনো অসুবিধা? ঈশান্তা মনে মনে বলে, আজব লোক তো, আমাকে বিয়ে করেছে আবার জিজ্ঞেস করছে অসুবিধা কিনা। ঈশান্তা মৃদু কণ্ঠে বলে, কেন বিয়ে করেছেন? আরাধ্য ধীরে ধীরে ঈশান্তার দিকে এগিয়ে আসে। দূরত্বটা খুব দ্রুত কমে আসে। দুজনের মাঝে মাত্র একটা নিঃশ্বাসের ফাঁক। আরাধ্য ঈশান্তার চোখে তাকিয়ে বলে, কাল রাতে কেউ একজন বলেছিল সে আমাকে ভালোবাসে, আমার বউ হতে চায়। ঈশান্তা লজ্জায় চোখ নামিয়ে ফেলে। ওর মুখটা গরম হয়ে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়। ঈশান্তা চিন্তিত গলায় বলে, সেটা আমি তো নেশার ঘুরে বলেছিলাম। নেশায় তো কত রকম আজে বাজে কথা বলে মানুষ। আপনি সেই কথা সিরিয়াসলি নিয়ে এত বড় একটা কাজ করলেন? আরাধ্য আরেকটু এগিয়ে আসে। ঈশান্তা অস্থির হয়ে এক পা পিছিয়ে যায়। আরাধ্যর চোখে গভীর দৃষ্টি, নরম কণ্ঠ, তুই শিওর তুই আজে বাজে কথা বলেছিলি? ঈশান্তা কিছু বলে না। ওর মুখ থমথমে। আরাধ্য ধীরে নিজের মুখ নিয়ে আসে ঈশান্তার কান বরাবর। একটা নিঃশ্বাস লাগে ঈশান্তার গালে। আরাধ্য ফিসফিস করে বলে, ইউ আর সো স্মার্ট লিটল বার্ড। খুব বাজেভাবে ফাঁসিয়েছিস আমায়, এটাই ভাবছিস না? তুই খুবই বোকা। তুই নিজে আমার কাছে ধরা দিয়েছিস। আজ থেকে তুই আমার খাঁচায় বন্দি। এই খাঁচা থেকে তোর মুক্তি নেই লিটল বার্ড। ঈশান্তা চমকে যায়। আরাধ্য তখন সরে যায়, পেছনে এক পা হাঁটে। আরাধ্য ঠান্ডা স্বরে বলে, বাড়ির কেউ যেন কিছু না জানতে পারে। এই বলে সে দরজার দিকে হাঁটা দেয়। দরজা খুলে বাইরে চলে যায়। পেছনে দাঁড়িয়ে থাকে ঈশান্তা, চোখে বিস্ময়, মুখে রাগ, হৃদয়ে ক্ষত। ঈশান্তা মনে মনে আওড়ায়, ভিলেন একটা। ঘরটা নিঃশব্দ। আরাধ্য চলে যাওয়ার পর ঈশান্তা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ওর চোখে রাগ, ঠোঁটে চাপা অভিমান। হঠাৎ মুখে ফুটে ওঠে এক দুষ্ট হাসি, যেই হাসিতে লুকিয়ে আছে হাজারো রহস্য, একটা চ্যালেঞ্জ আর এক অদ্ভুত আত্মতৃপ্তি। ঈশান্তা নরম গলায় হেসে বলে,
আমি তো শুধু আপনার মুখ থেকে সত্যিটা শুনতে চেয়েছিলাম আরাধ্য ভাই। তাই তো একটু নাটক করলাম কাল, কিন্তু আপনি তো আমাকে সত্যিই বিয়ে করে নিলেন। একটু থেমে আয়নার দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ এলিনা আপু, তুমি আমার ক্ষতি করতে চেয়ে উল্টো উপকার করলে। ওর চোখে হঠাৎ ঝিলিক দিয়ে উঠে গতরাতের স্মৃতি। ঈশান্তা আমিষার পাশ থেকে দেখছিল এলিনা কেমন করে এক গ্লাস জুসে কিছু মিশিয়ে দিচ্ছে। গন্ধ থেকেই বোঝা যাচ্ছিল ওটা ড্রিঙ্কস। এলিনা হাসি মুখে ঈশান্তার দিকে এগিয়ে এসে জুসটা দেয়। ঈশান্তা মনে মনে বলে, তুমি ভেবেছ আমি না বুঝে খাবো? না রে এলিনা আপু, এবার তোমার প্ল্যান দিয়ে আমি নিজের প্ল্যান বানাবো। ঈশান্তা জুসটা হাতে নেয়, কিন্তু খায় না। অন্যদিকে ফিরে নাটক করে, মুখে অলস হাসি আনে। আর তারপরেই শুরু হয় মাতাল হয়ে যাওয়ার অভিনয়। কাল রাতের সেই দৃশ্য মনে করে ঈশান্তা হেসে ওঠে। ঈশান্তা নিজের সাথেই কথা বলতে শুরু করে, তুই তো দারুণ অভিনয় করতে পারিস ঈশান্তা, তোর তো নোবেল পাওয়া উচিত। ঠিক তখনই পেছন থেকে একটা গলা ভেসে আসে, তাহলে এই ব্যাপার? ঈশান্তা হকচকিয়ে পেছনে ফিরে তাকায়। চোখ বড় হয়ে যায় ওর। ফুপ্পি। মনিরা খান ধীরে ধীরে কাছে এগিয়ে আসেন, চোখে বুদ্ধিদীপ্ত একটা চাহনি। মনিরা খান ভ্রু কুঁচকে বলেন, কাল তুই নাটক করেছিলি? ঈশান্তা আমতা আমতা করে বলে, আসলে ফুপ্পি। মনিরা খান হালকা রাগে কিন্তু কৌতূহলী হয়ে বলেন, কেন করলি এসব পাগলি? কি থেকে কি হয়ে গেল? ঈশান্তা আহত গলায় বলে, কি করব বলো, তোমার ভাতিজা তো একটা বদমাইশ। কখনো নিজের মুখে বলে না সে আমাকে ভালোবাসে। আমি শুধু তার মুখ থেকে এই কথাটা বের করতে চেয়েছিলাম, তাই একটু খেলাটা দেখালাম। মনিরা খান কিছুক্ষণ চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে থাকেন। মনিরা খান হালকা হেসে বলেন, এত কিছু তো করলি, কিন্তু এখন আরাধ্যকে কিভাবে সামলাবি? ঈশান্তা ঠোঁট বাঁকিয়ে আত্মবিশ্বাসী গলায় বলে, ওনাকে আমি ম্যানেজ করে নিব। অনেক জ্বালিয়েছে আমায়, এবার দেখো তোমার ভাতিজাকে কিভাবে নাকে দড়ি দিয়ে ঘুরাই। মনিরা খান হাসতে হাসতে বলেন, দেখিস আরাধ্যকে টাইট করতে গিয়ে তুই নিজেই আবার টাইট হয়ে যাস না। ঈশান্তা চোখ মটকে বলে, কখনোই না। আরাধ্য ভাই যদি হয় বনু উল, তাহলে আমি বাঘা তেঁতুল। এবার দেখবে এই ফারাইবা খান ঈশান্তা কি কি করতে পারে। একটু থেমে চিন্তিত হয়ে বলে, ফুপ্পি, আমি যে নাটক করেছি, তুমি এটা আরাধ্য ভাইকে বলো না প্লিজ। মনিরা খান আস্তে হেসে বলেন, বলবো না রে পাগলি, বলবো না। ঈশান্তা ছুটে গিয়ে ফুপ্পির গলা জড়িয়ে ধরে। ঈশান্তা আনন্দে বলে, থ্যাংক ইউ ফুপ্পি, ইউ আর দ্য বেস্ট। মনিরা খান হেসে ঈশান্তার মাথায় হাত রেখে বলে, পাগলি মেয়ে। দুজনেই হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে যায়। পেছনে পড়ে থাকে নিঃশব্দ এক রহস্যময় ঘর, যেখানে শুরু হয়েছে এক অদ্ভুত সম্পর্কের খেলা। মনিরা খানের কথোপকথন শেষে ঈশান্তা একটু হালকা মন নিয়ে নিজের রুমে ফিরে আসে। রুমে ঢুকেই দেখে আমিষা বিছানায় উঠে বসে আছে, চোখে ঘুমের রেশ, মুখে হালকা বিরক্তি। আমিষা ভ্রু কুঁচকে বলে, এই শান্তির মা, কি হয়েছে? এভাবে হাসছিস কেন? দাঁত বের করে কেমন হায়েনার মতো লাগছে।
ঈশান্তা নিজের হাসি লুকিয়ে বলে, কিছু না রে, এমনি। আমিষা চোখ সরু করে তাকায় ওর দিকে। এমনি এমনি কেউ হাসে? তোর হাসি সন্দেহজনক। ঈশান্তা চোখ টিপে বলে, আমি ঈশান্তা, আমি এমনি এমনি হাসতে পারি। ঈশান্তা হঠাৎ উঠে ওয়াশরুমে ঢুকে পড়ে। কাল রাত থেকেই সে এই একই পোশাকেই আছে। হালকা এলোমেলো অবস্থা, চুলগুলো খানিক উস্কো খুস্কো, চোখে মুখে ক্লান্তির ছাপ। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকায়, চোখে মুখে ঠান্ডা পানি দেয় আর বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। কিন্তু ফিরে এসে দেখে রুমে আমিষা নেই। রুমটা নিঃশব্দ। আর ঠিক তখনই ঈশান্তার চোখ পড়ে ড্রেসিং টেবিলের উপর রাখা একটি ছোট্ট চকচকে বক্সের দিকে। ঈশান্তা আশ্চর্য হয়ে বলে, এটা কি? ধীরে ধীরে এগিয়ে গিয়ে বক্সটা হাতে তুলে খুলে দেখে একটা একদম নতুন স্মার্টফোন। হোয়াট? চোখ বড় হয়ে যায় ওর। ফোনটা হাতে নিয়ে অন করে। স্ক্রিনে ভেসে ওঠে ওয়েলকাম ঈশান্তা। ও আরও অবাক হয়, কারণ ফোনের ওয়ালপেপারে ওর নিজের একটা ছবি। এই ফোনে আমার ছবি? ফোনের কন্ট্রাক্ট লিস্টে গিয়ে দেখে ফোনে ঈশান্তার নিজের সিম কার্ড লাগানো। ঈশান্তা মনে মনে বলে, মানে এটা আমার ফোন, কিন্তু কে কিনলো এটা? আর আমার সিমটা কে লাগালো? আমি তো কাউকে দিইনি। ঠিক তখনই রুমের দরজা খুলে আমিষা ফিরে আসে। আমিষা হাতে তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে বলে, কিরে, ওটা খুলে ফেলেছিস? ঈশান্তা চমকে যায়। তুই জানিস এটা কার? আমিষা মুখে চাপা হাসি নিয়ে বলে, আমি কিছু বলবো না, তুই নিজেই গেস কর। ঈশান্তা ভ্রু কুঁচকে একটু রাগী কণ্ঠে বলে, গ্যাস করতে হবে কেন? তুই যদি জানিস তাহলে বল, এটা কে দিয়েছে আমাকে? আমিষা ধীরভঙ্গিতে বিছানায় বসে। কিছু কিছু উত্তর না জানাই ভালো। ইস্যু? ভাবতে থাক, বুঝতে পারবি। ঈশান্তাও কিছুটা বুঝতে পেরেছে এটা কার কাজ। ও মন থেকে অনেক খুশি হয়েছে নতুন ফোন পেয়ে। রুমে হালকা আলো, হাওয়ার মৃদু শব্দ, কিন্তু ঈশান্তার পেট তখন বাজনা বাজাচ্ছে। ঈশান্তা পেট টিপে মুচকি হেসে বলল, খালি ভালোবাসা দিয়ে তো আর পেট ভরে না, খিদে পেয়েছে প্রচণ্ড। ও ধীরে ধীরে নেমে আসে কিচেনে। ঘুম ঘুম মুখ, তবুও পায়ের ছন্দে তাড়াহুড়ো। কিচেনে ঢুকেই ফ্রিজের সামনে দাঁড়িয়ে ফ্রিজ খুলে দেখে ভেতরে কেবল ঠান্ডা পানির বোতল, দুটো কোল্ড ড্রিঙ্কস আর এক কোনায় ঠায় দাঁড়িয়ে থাকা কয়েকটা বরফের কিউব। ঈশান্তা চোখ বড় করে ফেলে। কিরে বাবা, ফ্রিজ তো একদম খালি। এটা কোনো ফ্রিজ নাকি পানি রাখার লকার? ফ্রিজটা ভালোভাবে আবার ঘেঁটে দেখে, না, কোনো রান্না করার খাবার নেই, ফল নেই, এমনকি একটা ডিমও না। ঈশান্তা হতাশ মুখে বলে, ইনি কি শুধু পানি খেয়ে থাকেন নাকি? একটু থেমে রাগী স্বরে বলে, খেতেই পারে, ভিলেন একটা। ঠিক তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে আসে, তুই এখানে কিচেনে কি করছিস? ঈশান্তা মুখে কষ্টের ভঙ্গি করে বলে, খিদে পেয়েছে ফুপ্পি, চোখে যেন তারা দেখছি। মনিরা খান হেসে বলে, ও মা, তাহলে চল, আমি তোকে কিছু বানিয়ে দেই। ঈশান্তা চোখ বড় করে বলে, কিভাবে বানাবে ফুপ্পি? এই ফ্রিজে তো ডাইনোসরের হাড়ও নেই, এ তো খালি, দেখলে বুক ধরে আসে।
মনিরা খান ফ্রিজ খুলে নিজেও অবাক। ভেতরে শূন্যতা দেখে কিছুক্ষণ স্তব্ধ রইলেন তিনি। তারপর বললেন, এই বাড়িতে কেউ বাজার করে না নাকি? ঘরে চাল ডাল তো দূরে থাক, একটা লেবুও নেই। ব্রুকুচকে ফ্রিজ থেকে বোতল বের করে বলেন, এই কোল্ড ড্রিঙ্কস দিয়ে কী রান্না করব? ঈশান্তা মুখ চিমসে করে ফেলে আর বলে, পানি দিয়ে স্যুপ বানিয়ে দেই ফুপ্পি, মাঝে কোল্ড ড্রিঙ্কস ঢেলে গ্ল্যামার টাচ দিব। মনিরা খান হেসে ফেললেন, তুই পারিসও বটে। ঈশান্তা বলে, আচ্ছা আরাধ্য ভাই কেমন মানুষ বলো তো? খাবারও রাখে না, রান্নাও করে না, তাহলে খায় কি? মনিরা খান বললেন, তোর আরাধ্য ভাই তো এমনই, ছেলেটা ঠিকমতো খাওয়া দাওয়াও করে না, নিজের খেয়ালও রাখে না। ঈশান্তা কিছু বলল না, দুজনেই কিচেন থেকে বেরিয়ে যায়। পেছনে পড়ে থাকে খালি ফ্রিজ আর ঠান্ডা বোতলগুলোর নিস্তব্ধতা। ঘরের বাতাসে অলসতা ছড়িয়ে আছে। সোফায় বসে আসছে ঈশান্তা, আমিষা আর মনিরা খান। আমিষা আর মনিরা খান হাসতে হাসতে গল্পে মগ্ন, কিন্তু ঈশান্তা পেটে ক্ষুধার আগুন আর মুখে বিরক্তির ছায়া। ঈশান্তা মনে মনে বলল, আহ, এই লোকটা কি মানুষ না রোবট? বাড়িতে কিছু রাখে না, আমি তো মরেই যাচ্ছি খিদেতে। আবার মুখে হালকা রাগী ভাব এনে মনে মনে বলল, আসলে উনি মানুষ না, উনি ভিলেন। ভিলেন তো নির্দয়ী হয়। ঠিক তখনই টং টং করে কলিং বেল বেজে ওঠে। মনিরা খান চমকে যান, কে আসতে পারে এই দুপুরে? আমিষা উঠে দাঁড়াই, দেখি গিয়ে। আমিষা দরজার দিকে এগিয়ে গিয়ে খুলে দেখে একজন ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। আপনাদের অর্ডার ম্যাম। আমিষা হতবাক হয়ে যায়, কিন্তু আমরা তো কিছু অর্ডার করি নাই। ডেলিভারি বয় মোবাইল চেক করে বলে, এই ঠিকানায় আরাধ্য নামে কেউ অর্ডার করেছে, সব পেইড, কনফার্মড ডেলিভারি। আমিষা হেসে বলে, ও আচ্ছা বুঝেছি, এটা ভাইয়ার কাজ। প্যাকেটগুলো হাতে নিয়ে ডেলিভারি বয়কে ধন্যবাদ জানিয়ে বিদায় দেয়। পেছনে দরজা বন্ধ করে খাবারগুলো নিয়ে আসে ভেতরে। আমিষা সুজা ঈশান্তার দিকে তাকিয়ে বলে, নে, তোকে না খেতে দিলে তুই এই রুমেই অজ্ঞান হয়ে পড়বি মনে হচ্ছে। ঈশান্তা আশ্চর্য হয়ে বলে, কেন, কি হয়েছে? আমিষা বলে, ভাইয়া তোকে খাবার পাঠিয়েছে, তোর অস্থিরতা এবার মিটে যাক। ঈশান্তা চোখ চকচক করে উঠল মুহূর্তেই। সত্যি? মনিরা খান হেসে বললেন, আমাদের ছেলেটা সব কিছুরই খেয়াল রাখে। ঈশান্তা খাবারের প্যাকেটগুলো নিয়ে একে একে খুলে দেখে পিৎজা, বিরিয়ানি, চিকেন ফ্রাই, সালাদ, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই ওর পছন্দের। ঈশান্তা নিজের মনেই বলে, আপনি ভিলেন, আপনার মতো ভিলেন তো আসলে হার্টবিট বুঝে, সব খেয়াল রাখে, সব। মনিরা খান বললেন, চল তো দেখি খেয়ে কোনটা বেশি মজার। তিনজনে মিলে খাবারের চারপাশে গোল হয়ে বসে পড়ে। এক এক করে প্যাকেট খুলছে, হাসছে, খাচ্ছে আর মজা করছে। ড্রয়িং রুমে তখন শুধু খাবারের গন্ধ না, ভরে উঠেছে সম্পর্কের কোমল উষ্ণতা। সূর্যের আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে। ড্রয়িং রুমে বসে আছে আরাধ্য, ফোনে চোখ। হঠাৎ সে মাথা তুলে দেখে আমিষা আর ঈশান্তা একসাথে ঢুকছে রুমে। আরাধ্য চোখ সরিয়ে বলে, রেডি হয়ে নে, ফিরতে হবে আমাদের। আমিষা হালকা অবাক হয়ে বলে, এত তাড়াতাড়ি? আরাধ্য স্পষ্ট কণ্ঠে বলে, হ্যাঁ, তুই কি থেকে যেতে চাস?
ঈশান্তা কোনো প্রশ্ন না করে মাথা নেড়ে রুমের দিকে এগিয়ে যায়। ওর চোখে ধরা পড়ে না কোনো বিরক্তি, বরং আজ ও শান্ত। কিছুক্ষণ পরে দুজনেই ফ্রেশ হয়ে ফিরে আসে। আরাধ্য চুপচাপ তাদের দিকে একবার তাকিয়ে নেয়। তার চোখে কোনো কথা নেই, কিন্তু এক ধরনের স্থিরতা আছে। চারজন নিচে এসে দাঁড়িয়েছে। সামনে থাকা সাদা গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে আদিল। গাড়ির ইঞ্জিন চলছে, এয়ার কন্ডিশন অন। আরাধ্য সামনে গিয়ে দরজা খুলে বলে, নাম, আমি চালাবো। আদিল সঙ্গে সঙ্গে বলে, হুম। আদিল ড্রাইভিং সিট থেকে নেমে এসে সাইড সিটে বসে। পিছনের দরজা খুলে আমিষা আর ঈশান্তা উঠে বসে। আরাধ্য চুপচাপ ড্রাইভিং সিটে বসে। গাড়ি চালু করার আগে একবার লুকিং গ্লাসে চোখ রাখে। সেই চোখ সোজা গিয়ে পড়ে পেছনের সিটে বসে থাকা ঈশান্তার চোখে। ঈশান্তা মুখে অল্প হাসি, চোখে ঝিলিক। দৃষ্টি যখন মিলে দুজনের চোখ কিছুক্ষণের জন্য আটকে থাকে। গাড়ির গিয়ার চেঞ্জ হয়, গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করে। সূর্য হেলে পড়েছে, গাড়ির আপন গতিতে চলতে ব্যস্ত। আরাধ্য মনোযোগ দিয়ে ড্রাইভ করছে, চোখে তার অভ্যস্ত স্থিরতা। আদিল পাশে বসে নীরব, জানালার দিকে তাকিয়ে আছে। পেছনের সিটে ঈশান্তা চোখ বন্ধ করে বসে আছে, কানে ব্লুটুথ ইয়ারপড, নতুন ফোন হাতে, নখে খেলা করছে আলতোভাবে। আমিষা জানালার বাইরে তাকিয়ে রাস্তার দৃশ্যের সাথে হারিয়ে গেছে। গাড়ির ভেতরে এক ধরনের শান্ত নিস্তব্ধতা। ঈশান্তার ঠোঁটে হালকা হাসি। ওর মুখ দেখে বোঝা যায় নিশ্চয়ই ওর প্রিয় গান চলছে। হঠাৎ এয়ারপোর্ট থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়। হঠাৎ করেই ফোন থেকে সরাসরি ভেসে আসে, ডার্লিং, ইউ ক্যান আই বি ইউর ফেভারিট? I will be your girl. Let you waste it. I know what you want. Yeah, just take it. Darling, can I be your favorite? Want you to tell me you crave it. My name's whatever. You make it. গানের কণ্ঠ ঝিরঝিরিয়ে ভেসে আসে গাড়ির নীরবতায়। আদিল চট করে পাশের দিকে তাকায়। আমিষা চোখ বড় করে চমকে তাকায় পেছনে। আরাধ্য একবার রিয়ারভিউ মিররে চোখ রাখে, কিন্তু কিছু বলে না। ঈশান্তা দুই চোখ আরও শক্ত করে বন্ধ করে ফেলে, মনে মনে বলে, ইন্নালিল্লাহ, এখনই ডিসকানেক্ট হওয়ার ছিল। আমিষা চোখ কুঁচকে জোরে ফিসফিসিয়ে বলে, তুই আবার এই গান শোনা শুরু করছিস? ঈশান্তা চোখ খুলে চুপ করে থাকে, মুখে কোনো কথা নেই। আমিষা এবার ধীরে চিমটি কাটে। ঈশান্তা রাগে ভরা নাটকে ভঙ্গিতে বলে, চুপ করে যা পাখির বাসা, এমনিতেই আধমরা হয়ে গেছি। তুই আমাকে পুরোপুরি মেরে কবর দিস না আর। যা বলার বাড়িতে গিয়ে বলিস। এখন প্লিজ চুপ থাক। ঈশান্তা গান বন্ধ করে দেয়। ঈশান্তা হালকা হাসে, খুব হালকা, যেন নিজেকেই মজা লাগছে। গাড়ি এসে থামে খান ম্যানশনের গেটের সামনে। বাড়িটা যেন সন্ধ্যার আলোয় আরও গম্ভীর, আরও রহস্যময়। গাড়ি থামতেই ঈশান্তা ধীরে চোখ খুলে ফোনটা ব্যাগে রাখে। গান পরের সেই বিব্রতকর মুহূর্তের পর থেকে আর কোনো কথা বলেনি সে। আরাধ্য গাড়ি থেকে নামতে নামতে শান্ত গলায় বলল, নেমে পড়ো সবাই। আরাধ্য গাড়ি থেকে নেমে আদিলকে চাবি দিয়ে বলে, তুই পার্ক করে আয়। আদিল মাথা নেড়ে সম্মতি জানায়। আমিষা চুপচাপ গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। ঈশান্তা মাথা নিচু করে ধীরে ধীরে হাঁটতে থাকে।
আরাধ্য পেছনে পেছনে আসছে। ঠিক সেই মুহূর্তে একটা কণ্ঠ ফিসফিসিয়ে ওর কানের কাছে বলে, ইউ আর অলওয়েজ মাই ফেভারিট ডার্লিং। ঈশান্তা থমকে দাঁড়িয়ে পড়ে, চোখ কুঁচকে চমকে উঠে তাকায় সামনে। আরাধ্য হেঁটে চলে যাচ্ছে, মুখ স্বাভাবিক, ভাবলেশহীন। ঈশান্তা মনে মনে বলে, উনি? না না, এটা উনিই ছিলেন, কিন্তু গাড়িতে তো কিছু বলেননি, তখন চুপচাপ ছিলেন, তাহলে এখন হঠাৎ এমন বললেন কেন? কথাগুলো মাথায় ঘুরতে থাকে। পরক্ষণেই ডার্লিং শব্দটা কানে প্রতিধ্বনিত হয়, আর ওর গাল দুটো রক্তিম হয়ে ওঠে। ঈশান্তা নিজের মনেই লজ্জায় ডুবে যায়। আমি আমি তাহলে আপনার সবসময়ের প্রিয় আরাধ্য ভাই? ঠিক তখন পিছন থেকে আদিল হাত নেড়ে বলে, কি হলো ঈশান্তা, দাঁড়িয়ে আছো কেন? ঈশান্তা চমকে উঠে, কিছু না ভাইয়া। ও তাড়াতাড়ি পা বাড়ায় সামনের দিকে, কিন্তু ওর মনে এখন আর কোনো শব্দ নেই, শুধু একটাই বাক্য, ইউ আর অলওয়েজ মাই ফেভারিট ডার্লিং।